পাঠাগার.com-এ আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব ন্যারেশন বা স্পিচ নিয়ে। স্পিচ তোমরা ইতিমধ্যে জানো, স্পিচ মানে আমরা ন্যারেশন বলে থাকি। এই যে এটা স্পিচ, অর্থাৎ বাংলায় বলা হয় উক্তি। বাংলায় কি বলা হয়? উক্তি বলা হয়। এই যে উক্তি বানানটা কিন্তু এরকম। তো এই গ্রামারটা অতি গুরুত্বপূর্ণ জ্ঞান। তোমরা তো ইতিমধ্যে জানো গ্রামার বানানটা কি, তাই না? GRAMMAR। এটা কেন বললাম? অনেকে গ্রামার বানানটা পারে না, এই এর জায়গায় ই বসায় বেশিরভাগ। তোমরা নিজেরাও চেক করে দেখো, বন্ধু বান্ধবদের দেখবা যে ই বসায়, আসলে কিন্তু এ হবে গ্রামার। যাই হোক, এটা আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হলো আমাদের আজকে এই যে স্পিচ। তো চলো স্পিচটা আমরা দেখি কিভাবে কাজ করছে আসলে। স্পিচ এটা দুই প্রকার বলে আর কি, হ্যাঁ। একটাকে বলে ডাইরেক্ট স্পিচ। তো এটা আসলে কি ডাইরেক্ট স্পিচ কোনটা? ডাইরেক্ট স্পিচ মানে যদি উক্তি হয়ে থাকে, ধরা যাক দুইজন ব্যক্তি, একজনের নাম হচ্ছে কুতুব আর একজনের নাম হচ্ছে বিলকিস। তো কুতুব বলতেছে বিলকিসকে, ধরো প্রশ্নই করতেছে এরকম যে হোয়েন ডু ইউ গো টু স্কুল? হোয়েন ডু ইউ গো টু স্কুল, এটা কে বলছে? এটা বলছে কুতুব। কাকে বলছে? বিলকিসকে বলতেছে। ধরা যাক আমি এখানে বিলকিস নামটা দিলাম, বিলকিসকে বলতেছে। তো বিলকিস উত্তরে বলতে পারে যে আই গো টু স্কুল অ্যাট 8:30, মানে 8টার সময় আমি স্কুলে যাই, বলতেই পারে। তো এই যে দুইজন ব্যক্তি কথা বলতেছে, এই রকম সরাসরি কথা বলাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ বলে। তাহলে ডাইরেক্ট স্পিচ কোনটাকে বলে? যখন দুইজন ব্যক্তি সরাসরি কথা বলে, হ্যাঁ। এই বাক্যটার নাম ডাইরেক্ট স্পিচ, এই বাক্যটার নামও ডাইরেক্ট স্পিচ। তো আমার মনে হয় ডাইরেক্ট স্পিচ ব্যাপারটা ক্লিয়ার। এখন এই যে দুইজনের মধ্যে কথোপকথন হইল, এটা ডাইরেক্ট স্পিচ। তাহলে ইনডাইরেক্ট কোনটা? তো ইনডাইরেক্টে আমরা একটু পরে যাই, আমি আরও একটু ডাইরেক্ট দেখাতে চাই। এখন আমি যদি আমার নিজের কথা বলি, যেমন আমি যদি বলি এখানে আই অ্যাম ইয়োর টিচার, ধরো এটাই বললাম। তো আই অ্যাম ইয়োর টিচার, তুমি দাঁড়িয়ে আছো, তুমি শুনলা, বা তুমি বসে আছো, তুমি শুনলে। তাহলে এটাও কি ডাইরেক্ট স্পিচ? মানে এটা যে উক্তিটা বাংলায় উক্তি বলা হয়, এটাও কিন্তু ডাইরেক্ট হয়ে গেল। মানে তুমি সামনাসামনি থাকা মানেই ডাইরেক্ট, তুমি সরাসরি শুনলে। তাহলে এটার নাম হচ্ছে ডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট, তাই তো? কিংবা আমি যদি আরও বলি যে আই লাভ টিচিং, আমি পড়াতে ভালোবাসি, এটাও আমি তোমাকে বললাম। তার মানে কি? এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। তার মানে এখানে যতগুলো বাক্য লেখা হলো, এইটা 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 সবগুলোই হচ্ছে ডাইরেক্ট স্পিচ, হ্যাঁ। এতটুকু ক্লিয়ার তো? ওকে, ডান। এবার আমরা চলে যাব পরের ধাপে। তো এই যে ডাইরেক্ট স্পিচ মানে সরাসরি যেটা বলা, উক্তি আমরা বললাম বাংলায়, এটা লেখার একটা পদ্ধতি আছে। মানে আমরা যখন ন্যারেশনের সিস্টেমে লিখব, কীরকম? আমি যেমনটি বলেছি এখানে যে আই অ্যাম ইয়োর টিচার, আবারও লিখি একটু তোমাদের সুবিধার জন্য। আই অ্যাম ইয়োর টিচার, এটা কার কথা? আই অ্যাম ইয়োর টিচার, এই মানে এই উক্তিটা কার? উক্তিটা হচ্ছে আমার। তো সেটা এক্সট্রাভাবে লিখে দিতে হবে, স্যার সেট। মানে আই এম ইয়োর টিচারের কথাটা হচ্ছে স্যারের কথা, এবং এই কথাটা এরকম ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে, হ্যাঁ। মানে যেটাকে আমরা স্পিচ বলতেছি, এই যে এটাকে ডাইরেক্ট স্পিচ। এটা কি? ডাইরেক্ট স্পিচ, সংক্ষেপে লিখলাম ডাইরেক্ট স্পিচ। আই এম ইয়োর টিচার, কথাটা কার? স্যার সেট। এখন এই কথাটা যদি ধরা যাক স্যার
এটা বলেছে, আমাকেই বলেছে, কেউ একজন বলতে, স্যার সেড টু মি, তখন লিখতে হবে। লিখে তার নিচে লিখতে হবে কথাটা কী লিখেছে, কী বলেছিল স্যার, আই অ্যাম ইয়োর টিচার। তো এখানে দেখার বিষয় যেটা, সেটা হচ্ছে এই যে আই এম ইয়োর টিচার, এই বাক্যটা বা উক্তিটা কার ছিল? এটা স্যারের ছিল। কাকে বলেছে? মিকে বলেছে। এটা কিন্তু বাক্যে স্পষ্ট লেখাই থাকে। মানে আসলে এইগুলো আহামরি কিছু না। এখন ধরো স্যার যদি এটা আরেকজনকে বলে থাকে, তখন এই মির জায়গায় আরেকজনের নাম লেখা থাকবে, যেমন স্যার সে একটু কুতুব লেখা থাকবে। মানে কে কাকে বলেছে সেটা লেখা থাকতে পারে, নাও লেখা থাকতে পারে। তো ডাইরেক্ট স্পিচগুলো সাধারণত এইভাবেই লেখা থাকে, আমি যেটা দেখালাম। মানে কে বলেছে সেটা আলাদাভাবে লেখা থাকে, কী বলেছে সেটা আলাদাভাবে লেখা থাকে। দুটো কিন্তু আলাদা আলাদা বাক্য। এই যে দেখো, আলাদা একটা বাক্য, একটা আলাদা বাক্য। তো এই হচ্ছে মোটামুটি ডাইরেক্ট স্পিচ। এখন এই ডাইরেক্ট স্পিচগুলো আমরা যদি বোঝার চেষ্টা করি, তাহলে 5 রকমের হয়। মানে বাক্যগুলো 5 রকমের হয়। যেমন একটা হচ্ছে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ, একটা হচ্ছে ইম্পারেটিভ, সংক্ষেপে লিখি আমি, আর একটা হচ্ছে ইন্ট্রোগেটিভ, একটা হলো অপটেটিভ, একটা হচ্ছে এক্সক্লামেটরি। এই 5 রকমের হয় কিন্তু ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট মানে মানুষ যখন সরাসরি কথা বলে, সেই ডাইরেক্ট স্পিচটা হচ্ছে 5 রকমের হয়। এরকম 5 রকমের হয়। কেমন? ডাইরেক্ট স্পিচ 5 রকমের, মানে বাক্য তৈরি করা যায় আর কি সরাসরি। এখন ধরো অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কী বোঝায়? যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স মানে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, আই অ্যাম ইয়োর টিচার, তারপরে যা থাকে থাক। এটা হলো তোমার অ্যাসার্টিভ। ইম্পারেটিভ বাক্যে কী থাকে? ইম্পারেটিভ বাক্যে হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়, যেমন গো হোম। ইন্ট্রোগেটিভ বাক্যগুলো তো জানোই, একটা প্রশ্ন থাকে, বাক্যগুলো শুরু হয় এরকম, ডু ইউ নো মি, ডু ইউ নো মি, এরকম। অপটেটিভ সেন্টেন্সে বাক্যগুলো থাকে মে গড ব্লেস ইউ, তাই না? আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে একটা আবেগ থাকে, যেমন হোয়াট আ নাইচ পেন ইট ইজ, এবং একটা চিহ্ন থাকে। দুনিয়াতে কিন্তু বাক্য এরকম 5 রকমই হয়। এই 5 রকমের বাক্য আমরা ব্যবহার করে থাকি কোন স্পিচে? ডাইরেক্ট স্পিচ। তার মানে ডাইরেক্ট স্পিচগুলো মানে একজন মানুষ আরেকজন মানুষকে সামনাসামনি এরকম 5 রকমভাবে কথা বলতে পারে। আমরা যদি এখানটা মানুষ কল্পনা করি, যে দেখা গেলো যে মানুষ খুব হাসি খুশি, সে 5 রকমভাবে কথা বলতে পারে, তার মনের ভাব প্রকাশ করতে পারে। হ্যাঁ, এই যে বাক্য 5 রকম, এগুলো সবই কিন্তু ডাইরেক্ট স্পিচ। এগুলোকে ডাইরেক্ট স্পিচ নাম দেওয়া হয়েছে, দ্যাটস অল। এর মধ্যে কিছু নেই। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনগুলো দেখো, প্রথমে সাবজেক্ট দিয়ে গঠিত হয়। ইম্পারেটিভে প্রথমে ভার্ব থাকে, প্রশ্নবোধকে এরকম সাহায্যকারী ভার্ব থাকে, তারপরে সাবজেক্ট থাকে। এটা সাবজেক্ট, এটা কিন্তু সাহায্যকারী ভার্ব, মানে হেল্পিং ভার্ব। অপটেটিভে মে জাতীয় কিছু শব্দ থাকে, যেটা দোয়া আশীর্বাদ এরকম বোঝায়। এক্সক্লেমেটরিতে আবেগের উপরে জোর দেওয়া হয়, যেমন হোয়াট, এখানে একটা জোর দেওয়া হয়েছে, এবং শেষে এক্সক্লেমেশন একটা সাইন থাকে। বাক্যগুলো এরকম একটা আবেগের বিষয়। এই হচ্ছে ডাইরেক্ট স্পিচে 5 রকমের বাক্য আমরা দেখলাম। এখন ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এই 5 রকমের বাক্য কেউ যখন পরোক্ষভাবে বলে, মানে ইনডিরেক্টলি বলে, তখন সেখানে দেখা যায় এই যে 5 রকম আমি সংক্ষেপে লিখি এখানে, এই 5 রকমের বাক্য থেকে আমরা আসলে 1 রকমের বাক্য পাই আমরা যখন ইনডিরেক্ট করি আর কি। হ্যাঁ, ইনডাইরেক্ট যখন আমরা করি তখন আমরা একটা বাক্য পাই, ইনডাইরেক্টে একটা বাক্য পাই। মানে দুনিয়ার যত ইনডাইরেক্ট স্পিচ আছে সব হয় 1 রকমের বাক্য, মানে অ্যাসার্টিভ হয়ে যায়। অর্থাৎ বাক্যগুলো শুরুতে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব বসে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি হয়ে যায়। ডাইরেক্টে যেটা 5 রকমের ছিল, এখানে কিন্তু 5 রকমের ছিল, তোমরা জানো।
কী অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পেরেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, হ্যাঁ সংক্ষেপে লিখলাম। এই 5 রকম থেকে সব যখন ইনডাইরেক্ট ন্যারেশন করবে সব হয়ে যাবে কিন্তু অ্যাসারেটিভ, সব অ্যাসারেটিভ হয়ে যাবে। একটা উদাহরণ দিই, ধরা যাক কেউ একজন বলতেছে, আমি যদি তোমাকে বলি হোয়েন ডু ইউ ইট, তুমি কখন খাও রাইস, ভাত খাও। এটা আমারই কথা, এটা আমি তোমাকে বলেছি। ধরো তুমি আর আমি ডাইরেক্ট স্পিচ বললাম, তাহলে এটা যেহেতু আমার কথা তাহলে কী লেখা থাকবে এক্সট্রাভাবে? স্যার সেইড, এই যে সেইড টু মি, এভাবে আলাদাটা বাক্য লেখা থাকে। ডাইরেক্ট এরকম দুটো বাক্য দেওয়া থাকবে, কে কাকে বলেছে আর স্পিচ কোনটা। স্পিচ তো আমরা তো বলে দিলাম এই যেটা হলো স্পিচ। তো এখন এই দুইটা বাক্য তুমি যখন ইনডাইরেক্ট করবে, এটা কিন্তু ডাইরেক্টে আছে তাই না, ডাইরেক্টে আছে। তুমি যখন ইনডাইরেক্ট করবে এই দুটা বাক্য ইনডাইরেক্ট, তখন দেখো কি হবে, ইনডাইরেক্টে এই দুটো মিলে একটা বাক্য তৈরি হবে। এখানে যে দুটো বাক্য, যেটা এই যে একটা বাক্য, এই যেটা বাক্য, দুটো বাক্য তোমাকে একটা বাক্যে লিখতে হবে এবং সেটা হতে হবে কিন্তু এই যে এরকম এরকম অ্যাসারেটিভ হয়ে যাবে। যেমন আমরা লিখতে পারি এখানে, স্যার জানতে চাইলেন, স্যার আস্কড, খেয়াল করে এখানে আস্কড দিলাম কারণ এই জায়গায় তো প্রশ্ন আছে তাই না, প্রশ্ন। স্যার আস্কড মি, স্যার আমাকে জিজ্ঞেস করলেন কখন আমি ভাত খাই, তাহলে কখন মানে হয়, আমি ভাত খাই মানে হচ্ছে আই, আর ইট থেকে আমরা অ্যাড করব আর রাইস করব, প্রশ্নবোধক না, ফুল স্টপ, কারণ এটা প্রশ্নবোধক হয়নি। দেখো স্যার আস্কড মি হোয়েন আই অ্যাট রাইস, স্যার আস্কড মি, এটা কিন্তু দেখো আস্কড, এটাকে রিপোর্টিং ভার্ব বলে। রিপোর্ট করা মানে ইনডাইরেক্ট যখন করা হয় না, তখন যে ভার্বটা দেওয়া হয় ওটা রিপোর্টিং বলে। এই ভার্বটা খুব ভালোভাবে বসাতে হয়, তাছাড়া অর্থটা মিলবে না। স্যার আস্কড মি, স্যার আমাকে জিজ্ঞেস করলেন হোয়েন আই অ্যাট রাইস, এই অ্যাট কিন্তু পাস্ট টেন্স, কারণ এটাও পাস্ট টেন্স, যে পাস্ট টেন্স করতে হবে, কারণ ইনডাইরেক্ট মানেই হলো কথাটা পরে বলতে হয়। এই হলো ইনডাইরেক্টের সিস্টেম। তো এখন যেটা আমাদের জানা দরকার সেইটা হচ্ছে, আমরা এখানে যে আস্কড কথাটা ইউজ করলাম, এটা কেন করলাম আসলে অনেকেই জিজ্ঞেস করে, আমি একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি। তবে খেয়াল করো যে এখানে যে দুটো বাক্য, যে এই দুইটা বাক্য আমি এখানে একটা বাক্যে নিয়ে ফেলছি। খেয়াল করো, হোয়েন ডু ইউ ইট রাইস, এটা কে বলেছে? স্যার সেইড টু মি। স্যারের জায়গায় অন্য কেউ হতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার, যেটা হবে সেটা তুমি এখানে বসায় দিবা। তাহলে স্যার আস্কড মি হোয়েন আই অ্যাট রাইস, এই যে তুমি এটা যে লিখলে দুটো বাক্য সমান একটা বাক্য করলে, এটার বাংলাটাও কিন্তু তোমার জানতে হবে, তাহলে তোমার ন্যারেশনটা আরও সহজ লাগবে। আর যদি বাংলা না জানো তাহলে কিন্তু এটা ভালো লাগবে না আসলে, হ্যাঁ, বা তুমি শিখবেও না আসলে। তো এই যে বিষয়টা আমি তোমাদের যেটা এখন পড়াচ্ছি এখানে, তো এইটা তোমরা পরবর্তীতে যেটা করবে, এটা বেসিক আকারে পড়ানো চলছে এখানে। এরপর আমি আরও কিছু উদাহরণ এখানে দিচ্ছি, দেখো। সেটা এরকম যে আমরা যখন ইনডাইরেক্ট করব, অর্থাৎ ইনডাইরেক্ট যখন করব আর কি, কেমন, ডাইরেক্ট থেকে যখন আমরা ইনডাইরেক্ট করব, তখন খেয়াল রাখবে যে রিপোর্টিং ভার্ব নামে একটা জিনিস আমরা আলাদাভাবে একটু শিখব। রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব কোনটাকে বলে আমি বলছি। দেখো রিপোর্টিং ভার্ব হলো, যেমন আমি যদি কাউকে প্রশ্ন করি যে তুমি কখন ভাত খাও, তো এটা তুমি যখন ইনডাইরেক্ট করবে তখন কিন্তু লিখবে হলো আস্কড, এটা লিখবে। আমি যদি কাউকে উপদেশ দিই তখন তুমি লিখবে অ্যাডভাইসড, এটা লিখবে। আমি যদি কাউকে ধরো প্রস্তাব দিই তখন তুমি লিখবে প্রপোজড, এরকম। আমি যদি কাউকে অনুরোধ করি তখন তুমি লিখবে রিকোয়েস্টেড। খেয়াল করো সব জায়গায় ইডি, রিকোয়েস্টেড, প্রপোজড, অ্যাডভাইসড, আস্কড। কেন হয় এটা? এটা ইনডাইরেক্টে মানেই হলো পাস্ট টেন্স। যখনই তুমি ইনডাইরেক্ট করবে, যে ইনডাইরেক্ট মানেই হলো বাক্যগুলো হয়ে যাবে পাস্ট টেন্স। কেন পাস্ট টেন্স হয়? ইনডাইরেক্ট মানেই তো পরে কথা বলা, তাই না? ধরা যাক এখানে দুইজন ব্যক্তি, এই যে একজন ব্যক্তি, এই যে একজন ব্যক্তি, তো দুইজন ব্যক্তি সরাসরি ধরো কথা বলতেছে, সরাসরি কথা বলতেছে। তো সরাসরি কথা বলতেছে হলো ধরা যাক সকাল 10টায়, 10 AM। এখন এই দুইজন ব্যক্তির কথা 12টার সময় যদি মানে বলা হয়,
12টার দিকে, অর্থাৎ 12টার দিকে যদি বলে এই দুইজন ব্যক্তির কথাটা, তাহলে 10টার সময় যে কথাটা, সেই কথাটা কি হবে, আগে হয়ে যাবে তখন। তার মানে আগের কথাটা মানে কি পাস্ট টেন্সে চলে আসবে। এই জন্য আমরা বলে থাকি যে ইনডাইরেক্ট যখন আমরা করি সেগুলো সবই চলে যায় পাস্ট টেন্সে। আর এখানে রিপোর্টিং ভার্বটা খুব জরুরি, মানে কখন আস্কড দিব, কখন অ্যাডভাইস দিব, কখন প্রপোজ দিব, কখন রিকোয়েস্টেড দিব, এগুলো কিন্তু নির্ভর করবে কি অর্থের উপর, অর্থের উপর নির্ভর করে। অর্থটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো মোটামুটি এই হলো সার্বিক বিষয় এই টপিকটা নিয়ে। এখন এরপরে যেটা নিয়ে আমাদের কথা বলতে হবে সেটা হচ্ছে একটু প্র্যাকটিস করা দরকার, তাই না? তোমরা তো আসলে ন্যারেশন অনেক সময় প্যারেশন মনে করো, ব্যাপারটা কিন্তু এরকম না। দিস ইজ ভেরি সিম্পল। আমি আর একটা উদাহরণ দিই। ধরা যাক আমি তোমাদেরকে, তোমরা যারা আমার ক্লাসটা এখানে করছো, আমি যদি বলি যে এখন থেকে মনোযোগ দিয়ে পড়িও, মানে রিড অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি যদি এটাই বলি, রিড অ্যাটেন্টিভলি, ধরো এটা আমারই কথা। তো আমার কথা মানে কি, তুমি শুনছো, তাহলে আমি আর তুমি কথা বলছি, মানে কি ডাইরেক্ট। তাহলে রিড অ্যাটেন্টিভলি কথাটা যদি ডাইরেক্ট হয় তাহলে লেখা থাকবে এরকম কমার মধ্যে কিন্তু, হ্যাঁ। এবং আরও লেখা থাকবে কি, কথাটা কার, কথাটা স্যারের কথা, তাহলে লেখা থাকবে স্যার সেইড। হ্যাঁ, ডাইরেক্টে কিন্তু সেইড দিয়ে লেখা থাকে, রিপোর্টিং ভার্বগুলো সেইডই থাকে সবসময়, মানে কী বলে এটাকে, ডাইরেক্ট স্পিচে সেইড থাকে, বাট রিপোর্টিং করার সময় এরকম হয়ে যায়, ইনডাইরেক্ট করার সময় যে এরকম হয়ে যায়। তাহলে রিড অ্যাটেন্টিভলি এটা যদি তুমি পরে কাউকে বলো আমার এই কথাটা, তখন কিন্তু তুমি অবশ্যই অবশ্যই বলবে স্যার আমাকে উপদেশ দিয়েছে মনোযোগ দিয়ে পড়ার। তাহলে স্যার আমাকে উপদেশ দিয়েছে, স্যার অ্যাডভাইসড লিখতে হবে কিন্তু, অ্যাডভাইসড মি, স্যার আমাকে উপদেশ দিয়েছে, তারপরে টু রিড অ্যাটেন্টিভলি, খেয়াল করো, টু রিড অ্যাটেন্টিভলি। তো এইটা কেন লিখলাম এরকমভাবে, খেয়াল করে দেখো, টু রিড কেন দিলাম, কারণ এখানে তো একটা ভার্ব আমি দিয়েই দিছি। তো একটা সিম্পল সেন্টেন্সে তো দুটো ভার্ব থাকে না, তাই না? এটা তো ন্যারেশনের নিয়ম না, কিন্তু এটা এমনিতেই তুমি যখন বাক্য লিখবে তোমাকে এটা ফলো করতে হবে। স্যার অ্যাডভাইসড মি টু রিড অ্যাটেন্টিভলি, বাক্যটা কিন্তু হয়ে গেল। তো আমি যখন তোমাকে বলেছিলাম তখন বলেছিলাম কি রিড অ্যাটেন্টিভলি, রিড অ্যাটেন্টিভলি ভালো করে পড়ো, তাই না? কিন্তু তুমি যখন বলতেছো তখন তুমি কিন্তু বললা যে স্যার অ্যাডভাইসড মি টু রিড অ্যাটেন্টিভলি, দ্যাটস অল। এই হলো কমন সেন্স ন্যারেশনের। এরপরে আমরা আরেকটা জায়গা একটু দেখি, সেটা হচ্ছে এই রকমের কিছু জিনিস আমরা দেখব যে ইনডাইরেক্ট যখন আমরা করি, মানে রিপোর্ট, এই যে পেপার পত্রিকায় তোমরা দেখো না, অমুক নেতা অমুক বক্তব্য দিয়েছে, অমুক নেতা অমুক বক্তব্য দিয়েছে, এগুলো কি আসলে, এগুলো কিন্তু সবই ইনডাইরেক্ট। তো আজকে থেকে খেয়াল করিও যে যখন আমরা ডাইরেক্ট লিখি কোথাও, ডাইরেক্ট সেন্টেন্সে, তো ডাইরেক্ট স্পিচ যেটা, সেখানে যদি নাও থাকে, মনে করো নাও শব্দটা থাকে, তাহলে ইনডাইরেক্ট যখন বাক্য তুমি করবে, তুমি দেখবে নিজের অজান্তেই এই নাও হয়ে যাবে দেন। কেন হয়? তো নাও, মনে করো আমি এখন তোমাকে পড়াচ্ছি, 2 ঘন্টা পর যদি তুমি আমার এই কথাটা বলো, তখন কি বলবা, স্যার তখন পড়াচ্ছিলেন। অটোমেটিক কিন্তু নাও থেকে দেন। আবার আমি যদি বলি এখানে আমি এখানে পড়াচ্ছি, হেয়ার, তুমি কিন্তু ওইখান থেকে মানে অন্য কোথাও গিয়ে তখন কি বলবা, দেয়ার, স্যার সেখানে পড়াচ্ছিলেন। খেয়াল করছো? তার মানে ডাইরেক্টে যদি টাইম জাতীয় কোনো শব্দ থাকে সেগুলো পরিবর্তন হয়ে যায়, প্লেস জাতীয় শব্দ থাকে পরিবর্তন হয়ে যায়, টাইম অ্যান্ড প্লেস মিলাই দেখো। দিস ইজ ভেরি সিম্পল। এরকম একটা লিস্ট তোমরা পাবা, হ্যাঁ, যে ইয়েস্টারডে থাকলে কী হয়, নেক্সট ডে থাকলে কী হয়, প্রিভিয়াস ডে থাকলে কী হয়, এরকম মজার মজার জিনিস আছে। তো এটাকে আমরা বলে থাকি সাধারণত ডাইরেক্টে যেটা কাছে বোঝায়, হ্যাঁ, ইনডাইরেক্টে সেটা দূরে বোঝায়, দূরে চলে যায়, কারণ এর অতীত যেহেতু। কারণ ডাইরেক্ট মানে কি বর্তমান, ডাইরেক্টে যদি বর্তমান বোঝায় মানে এখন, এটা কী হবে তুমি বলো, অতীত হয়ে যাবে। ব্যাপারটা তো এরকম। সেই জন্য কিন্তু আমরা বলে থাকি যে ডাইরেক্টে যদি প্রেজেন্ট টেন্স থাকে, প্রেজেন্ট, ইনডাইরেক্ট কী হবে, পাস্ট টেন্স হবে। এখন কেউ যদি বলে ডাইরেক্টেই পাস্ট টেন্স আছে, তাহলে কী হবে, তাহলেও মজা আছে। তাহলে এখানে পাস্ট টেন্সও রাখতে পারো, আবার পাস্ট পারফেক্টও করতে পারো, মানে আরও দূরে দিতে পারো। তো এই হলো কিছু কমন জিনিস ন্যারেশনের। তো আমার মনে হয় যে এই জিনিসগুলো তোমরা যদি একটু মনোযোগ দাও, দেন বই পড়ো, আমার মনে হয় এটা সহজ হয়ে যাবে। তবে আবারও বলি, চর্চাটা বেশি বেশি করতে হয়, বেশি বেশি অর্থ বুঝে চর্চা বেশি বেশি করতে হয়, তাহলে ন্যারেশন নিয়ে আমার মনে হয় না যে কোথাও কোনো ঝামেলা থাকার কথা। আর হ্যাঁ, সর্বশেষ বলি যে অবশ্যই অবশ্যই 3টে জিনিস মনে রাখবা। সেটা হচ্ছে যে ডাইরেক্ট থেকে যখন আমরা ইনডাইরেক্ট করব,
তিনটা জিনিস আবার বলে দিই। ডাইরেক্ট থেকে যখন আমরা ইনডাইরেক্ট বাক্য লিখব, ডেফিনেটলি পরিবর্তনগুলো কিন্তু টাইম নিয়ে পরিবর্তন হবে। আর কি বললাম, প্লেস পরিবর্তন হবে, হেয়ার থাকলে দেয়ার, টাইমের পরিবর্তন হবে, নাও থাকলে দেন, তাই না? তারপর আর একটা মজার জিনিস, রিপোর্টিং ভার্বটা মজা করে বসাতে হয়। রিপোর্টিং ভার্ব, এই যে রিপোর্টিং ভার্ব, তো ডাইরেক্টে রিপোর্টিং ভার্ব কী থাকে? ডাইরেক্টে রিপোর্টিং ভার্ব তো না, ওটাকে ভার্ব বলা হয় নর্মালি, সে থাকে, সে বা সেইট থাকে, সার সেইট বা সার সে। এটা কিন্তু ইনডাইরেক্টে কী হয়, শত শত রকম হতে পারে। এটা হতে পারে ধরো অ্যাডভাইস, বাক্যের উপর নির্ভর করবে, তাই না? হতে পারে তোমার এক্সক্লেইম, হতে পারে সেটা রিকোয়েস্ট, প্রপোজ, অনেক রকম হতে পারে কিন্তু মানে রিপোর্ট করার সময়, এটা মাথায় রাখতে হবে। আর একটা কথা আমার মাথায় আসলো, সেটা হচ্ছে নর্মালি আমরা ইনডাইরেক্ট করার সময় এই যে টোল্ড ইউজ করি না, এটা টেল থেকে আসছে, আবার সেইড ইউজ করি না, এটা সে থেকে আসছে। তাহলে টেল, সে, এটার মানে কি? টেল মানে বলা, খেয়াল করিও, সে মানেও বলা, পার্থক্য কী? আবার একটা আছে এক্সক্লেইম, এটার মানে কি? এটার মানেও কিন্তু বলা, আমি সহজ করে দিলাম। তাহলে কি সবই এক? না। টেল বলা মানে এখানে একজন ব্যক্তিকে বলা, ব্যক্তি থাকা লাগবে, আই টোল্ড হিম এরকম। আর সে বলা মানে এখানে কেউই থাকবে না, আই সেইড, আমি বললাম, এরকম কোনো ব্যক্তি ছাড়া বলা, আই সেইড, আই সেইড, আই সেইড করিম বললে হবে না কিন্তু, আই সেইড। আবার এক্সক্লেম মানে বলা, এটাতে আবেগ থাকতে হবে, যেমন এক্সক্লেইমড উইথ জয়, এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার, সারপ্রাইজ। দারুণ জিনিস না? দারুণ, এর মানে বলা বলা বলা, বাট পার্থক্যগুলো বুঝে নাও কোথায় কী। তো এটা একটু খেয়াল রাখিও। আর মোটামুটি যা বললাম, এটা একটা প্রাইমারি ক্লাস বলা যেতে পারে তোমার সেন্সটা ক্লিয়ার করার জন্য। এরপর আমরা আরও বিস্তারিত আলোচনায় আসবো আশা করি। আর আরেকটা কথা, সেইটা না বললেই না, সেটা হচ্ছে এই যে ডাইরেক্ট থেকে আমরা যখন ইনডাইরেক্টে যাই, তখন দেখবা দুইটা বাক্য যুক্ত করার জন্য, যেহেতু এখানে দুটো বাক্য থাকে, একটা তো থাকে হি সেইড, এরকম থাকে, তাই না? কে বলেছে। আর আরেকটা বাক্য থাকে কি বলেছে, সেটা তো থাকে। তো সেটা ধরো হতে পারে হি ইজ এ স্টুডেন্ট, মনে করো হি ইজ এ স্টুডেন্ট। তো এটা তো ডাইরেক্ট। তো ইনডাইরেক্ট করার সময় কি হয়, দুটো বাক্য যুক্ত হয়ে যায়। তো যুক্ত করার জন্য আমরা কখনো ইফ বসাই, কখনো দ্যাট বসাই, তাই না? কখনো হোয়েদার বসাই, এই তো। তো এই হোয়েদার আর ইফের বাংলা কিন্তু একই। এই দুটার বাংলা হচ্ছে কি না। এরা যখন কোনো বাক্যের মধ্যে আসে তখন বাংলা তারা কি না। এখানে ইফের বাংলা যদি কিন্তু নয়, যদি যান কখনো বলো না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আর দ্যাট মানে যেই, এই অর্থে এইগুলো সাধারণত দুটো বাক্য যুক্ত করার জন্য ইউজ করা হয়। যখন যেটা অর্থবোধক হয় আমরা সেটা বসাই। তবে হ্যাঁ, তুমি যদি মনে করো যে আমি স্যার সূত্র পড়তে ভালোবাসি, আপনি আমাকে একটু সূত্র টুত্র বলে দেন, সেটাও বলে দেওয়া যাবে। বলে দেওয়া যাবে না এরকমটা না। দিস ইজ ভেরি সিম্পল, আমি দেখাই কীভাবে হতে পারে। যেমন ধরো তুমি বলতে পারো যে যেহেতু আমি বলেছি ডাইরেক্টে কয় রকমের বাক্য পাওয়া যায়, ডাইরেক্টে 5 রকমের, মনে আছে তো না? 5 রকম বললাম সংক্ষেপে। একটা নাম অ্যাসার্টিভ, একটা নাম কি ইন্টারোগেটিভ, একটা নাম ইম্পারেটিভ, একটা নাম অপারেটিভ, একটা নাম এক্সক্লেমেটরি। তো নর্মালি অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো যখন আমরা ইনডাইরেক্ট করি, সেগুলো যুক্ত করার জন্য দ্যাট ব্যবহার হয়, সেখানে বাংলা অর্থ যে দাঁড়ায়। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন আমরা ইনডাইরেক্ট করি, সেখানে বেশিরভাগ সময় ইফ বা হোয়েদার বসে। হ্যাঁ, এটার বাংলা অর্থ দাঁড়ায় কি না। তো এগুলো কোথায় বসে? যেগুলো ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেনগুলোতে এই নিয়মটা হয়। আর কি, আর হচ্ছে যেখানে ডাব্লিউইস যে বাক্যগুলো, সেটা তো সরাসরি ডাব্লিউইসি বসবে। তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইনডাইরেক্ট করার সময় দুটো পদ্ধতি, ডাব্লিউইস থাকলে ডাব্লিউইসি বসানো, আর ডাব্লিউইস না থাকলে ইফ বা হোয়েদার বসানো। আর অ্যাসার্টিভে দ্যাট বসে, বলেই দিলাম, দুটো বাক্য যুক্ত করার জন্য। ইম্পারেটিভে কোনো যুক্ত হয় না, টু বসাতে হয়, দ্যাটস অল। অপারেটিভে কী বসে? অপারেটিভেও দ্যাট বসে, কোন অর্থে? যে অর্থে। আর এক্সক্লেমেটরিতে কী বসে? এখানেও দ্যাট বসে, কী অর্থে? যে অর্থে। এই অর্থগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো এইগুলো সূত্র আকারে তুমি শিখতে পারো, তবে মজা করে পড়তে হবে। আর এখানে এই বাক্য, এই বাক্য, এই বাক্য, এই বাক্য সবগুলোই একই রকম বাক্য, মানে এইগুলো সবই, এটা বাদ দিয়ে এটা শুধু
সিম্পল বাক্য তৈরি হয়। যদি সিম্পল বাক্য না বোঝো শিখে নিও। আর বাকি যে 4টা এইটা এগুলো হচ্ছে কমপ্লেক্স বাক্য তৈরি হয়। না জানলে লিখে নিও, শিখে নিও। দ্যাটস অল। তো তোমাদের সবার জন্য শুভকামনা। তো আমার মনে হয় যে এটা একটা দারুণ ক্লাস হলো স্বল্প সময়ে ন্যারেশনের একটা বেসিক তৈরি করার জন্য। এরপরেও তোমরা আমাকে জানাবে, মন্তব্য করবে কার কি কোথায় সমস্যা। আমি এটা যেহেতু প্রাইমারি ক্লাস, মানে একেবারে বিগিনার, এরপরে আমরা আরও আলোচনা করতে পারবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ।